নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। গর্ভবতী মহিলার মৃত্যুর পরেও রাস্তা সঠিকভাবে সংস্কার হয়নি। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে ভোটের মুখে আবারও অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসী। ঘটনা ধর্মনগর মহকুমার খ্যারেনচুরি এলাকায়। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ৬টি গ্রামের মানুষ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খ্যারেনচুরি এলাকায়। অবরোধকারীরা জানায়, চুরাইবাড়ি সেল ট্যাক্স এলাকা থেকে নোয়াগাং এলাকা পর্যন্ত ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে ১৩ কিলোমিটার রাস্তা বেহাল দশা। জাতীয় সড়কের উপর খানা খন্দে নাজেহাল যান চালকরা, সাথে ভোগান্তির শিকার যাত্রীরা। অভিযোগ, বিগত ১.৫ থেকে ২ বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি। পথচারীরা বাজারহাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিচূড়া হাসপাতালে যাওয়ার পথে বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আদলা দিয়ে ভরাট করে দায় সারেন। তাতে করে বড় বড় লোডের চাকায় ইটের আদলা গুঁড়ো হয়ে পুনরায় স্বমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল ১১টা থেকে খ্যারেনচুরি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খ্যারেনচুরি, বালিছড়া, চান্দপুর, লক্ষ্মীনগর, উত্তর ফুলবাড়ি, দক্ষিণ ফুলবাড়ি, চুরাইবাড়ি প্রভৃতি এলাকার জনগণ। পথ অবরোধকারীদের দাবি, কাল বিলম্ব না করে রাস্তা সংস্কার করার জন্য, অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। সমস্যা মানে হসপিটাল যাইতাম পারি না রুগী লইয়া, এমন ইমার্জেন্সি রুগী লইয়া যাইতাম পারি না রাস্তার কারণে। তো আমরা কিলা মানুষ ভাবে থাকতাম, কিরকম চলতাম এই রাস্তা। বাজারঘাটও যাইতাম পারি না, বাজারঘাটও যাইতাম পারি না। আজ কয়টা দিন ধরে বাজারঘাটও যাইতাম পারি না। এই কারণে আমরা সবাই মিলে আজকে রাস্তা বন্ধ করছি। রাস্তা এর আগে অবরোধ করছিলেন? এর আগে একবার হইছে। হওয়ার পরে কন্ট্রাক্টর যারা বিল লইছে তারা ২-৩টা ইটর আদলা ফালাই দিয়া রাস্তা দিয়েছে। গাড়ি ঘোড়া যাইতে পারে না। ওদিন বাচ্চা ফুলাফান বাইকে যাইতে বাইকও ফরিয়া বাচ্চা ফুলাফানোর পাও বাঙ্গা। রাস্তা অবরোধ করার কারণটা হচ্ছে রাস্তার হালত একবারে বেহাল অবস্থা। খালি পাও দিয়ে আধা যায় না বৃষ্টি দিলে, এমন অবস্থা। বাইক তো আর ছোটো গাড়িতে একবারে মোটেও না, শুধু ১৬ চাকরিটা কোনো মতে পাস করে। আজকের মধ্যে মনে হয় আমার পিছনে একটা গর্ত আছে, আর চাঁদপুর এখানে মনে হয় দুই তিন জায়গাতে গর্ত আছে। এখানে আজকের মধ্যে মনে হয় 2টা টুকটুক অ্যাক্সিডেন্ট করছে, খবর পাইছি আমরা। হচ্ছে এখান থেকে নিয়ে নোয়াগাং অবধি রাস্তাটা পুরা খারাপ। 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ। যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে, তো এসে কি করে আদলা 2-1 গাড়ি দিয়ে এরপরে রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাদলাগুলা, তখন ওগুলা জল হয়ে যায়। 1-1.5 ঘন্টা পরে আবার যেই গাথা হয়ে যায়। ওই রকম দিয়ে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি, কিন্তু কেউ ঠিক করে দেয় নাই। পথ অবরোধের পর রাস্তার দুপাশে আটকে পড়ে বহু গাড়ি। স্যান্দন টিভি। ১০০% ভোট হবে কৈলাসহর মহকুমা গৌরনগর ব্লকে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে 5 কোম্পানি, আধা সামরিক বাহিনী। এ বিষয়ে জানান গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস। আগামী 8ই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ব্যতিক্রমী ব্লকের শিরোপা পেতে চলেছে কৈলাসহরের গৌরনগর ব্লক। ত্রিপুরা রাজ্যের সর্বমোট 58টি ব্লকের মধ্যে 57টি ব্লকে 100% ভোট না হলেও 59টি জেলার অধীনে গৌরনগর ব্লকে 100% ভোট হচ্ছে। গৌরনগর ব্লকের অধীনে এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো পঞ্চায়েত কিংবা পঞ্চায়েতের কোনো আসনকে থেকে কেউ জয়লাভ করেনি। গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস জানায়, গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতিতে 13টি আসন রয়েছে। গৌরনগর ব্লকে মোট ভোটার রয়েছেন 43,015 জন। এর মধ্যে পুরুষ ভোটার 21,851 জন এবং মহিলা ভোটার রয়েছে 21,164 জন। 20টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 206টি আসন রয়েছে। 20টি গ্রাম পঞ্চায়েতের 206টি আসনে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 477টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 206টি, সিপিআইএম এর পক্ষ থেকে 81টি, কংগ্রেসের পক্ষ থেকে 161টি,
তিপ্রামথার পক্ষ থেকে 10টি এবং নির্দলের পক্ষ থেকে 19টি মনোনয়ন জমা পড়েছিল এবং সবগুলো মনোনয়নই বৈধ বলে জানান ভিডিও প্রণয় দাস। অন্যদিকে 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 37টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 13টি, সিপিআইএম দলের পক্ষ থেকে 7টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 9টি, তিপ্রামথার পক্ষ থেকে 4টি এবং নির্দলের পক্ষ থেকে 4টি মনোনয়ন জমা পড়েছিল। সবগুলো মনোনয়ন বৈধতা পেয়েছে বলেও জানান ভিডিও প্রণয় দাস। ঊনকোটির জেলার গৌরনগর আরডি ব্লকে 20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের 206খানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির 13খানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে। আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল 43,015। তার মধ্যে মেল হলো 21,851 এবং ফিমেল হলো 21,164। আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল 477 নমিনেশন পেপার সাবমিট হয়েছে। ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে 206, সিপিআইএম করেছে 81, আইএনসি করেছে 161, তিপ্রামথা করেছে 10টা এবং নির্দল থেকে 19খানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড, মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন। আমাদের পঞ্চায়েত সমিতির 13খানা আসনের জন্য বিজেপি থেকে 13খানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট 13 জন, সিপিআইএমের 7 জনই কন্টেস্টিং ক্যান্ডিডেট, 7টাই পড়েছিল। আইএনসি থেকে 9টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, 9খানা নমিনেশন পড়েছিল এবং মথা থেকে 4টা এবং নির্দল থেকে 4টা। এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র। মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্র স্কুটিনিকে কেন্দ্র করে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল গৌরনগর ব্লকের যে সমস্ত মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেনি। তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে ঊনকোটি জেলা পরিষদের 4টি আসন রয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে গৌরনগর ব্লক এলাকায় 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মজুত রাখা হয়েছে বলেও জানান ভিডিও প্রণয় দাস। শান্দন টিভি। ফিল্মি কায়দায় গাড়ি চালাতে গিয়ে রাতের বেলা শহরের ভয়াবহ দুর্ঘটনা। প্রশ্ন আগরতলা শহর থানাগুলির ভূমিকা নিয়ে। রাত 8টার পর আগরতলা শহর চলে যায় নেশা কারবারি, মাফিয়া, গুন্ডাদের দখলে। নিরাপত্তার ছেটে ফোটাও নেই আগরতলা শহরের প্রধান সড়ক সহ আশপাশ এলাকায়। মাতাল যুবকরা শহরকে এমনভাবে মাতিয়ে তোলে যে মানুষের নিরাপত্তাকে তারা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে। গত কয়েক মাসে শহরের বুকে একাধিক ঘটনা সংঘটিত হলেও ভ্রুক্ষেপ নেই পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, এনসিসি থানা, আইডিনগর থানার পুলিশের। প্রতিনিয়ত রাতের বেলা মাতাল যুবকরা ফিল্মি কায়দায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। চলছে মারামারির মতো ঘটনাও। শুক্রবার রাত 12টা নাগাদ পিকনশীল নামে এক যুবক তার বন্ধুকে নিয়ে ইকো গাড়িতে করে কামান চমুনি থেকে তুলসীবতী স্কুলের সামনে যাওয়ার সময় কাশারিপট্টি থেকে ওরিয়েন্ট চমুনি যাওয়ার সময় এক বোলেরো গাড়ি ফিল্মি কায়দায় এসে ইকো গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ইকো গাড়িতে রাস্তার পাশে উল্টে যায়। ইকো গাড়িতে থাকা দুজন ফোন করে পূর্ব আগরতলা থানার পুলিশকে। পুলিশ এসে বোলেরো গাড়িটির নম্বর প্লেট উদ্ধার করে। দুই যুবকের বক্তব্য, বোলেরো গাড়িটি তাদের ইকো গাড়িতে ধাক্কা দেওয়ার পর নম্বর প্লেট ঝরে পড়ে যায়। বোলেরো গাড়ির নম্বর TR01K 3299। অপরদিকে ইকো গাড়িটির নম্বর TR01L 4411। এদিকটা আইতাছি কোন দিক থেকে, মানে জায়গাটা কোন? কামানচমনি থেকে আইতাছি। কামানচমনিতে কই যেতে আসছেন আপনি? কামানচমনিতে আমরা এদিক দিয়ে গিয়ে আমরা বাইক নেব তুলসীপুরের দিকে যাইতেছি। তো গাড়ির স্পিড আসলে 10 থেকে 15। আমার গাড়ি অস্ত চাইতেছে, আমরা সিগন্যাল বন্ধ তো অস্ত চাইতেছে। ওই গাড়িটা দিকতে আছে বোলেরো। কোন দিক থেকে? গাড়ির নাম্বারটা হইলো গিয়ে সেটা কোন দিক থেকে আছে গাড়িটা? গাড়িটা আছে এই কাশারিপট্টি থেকে। হ্যাঁ, গাড়ির নাম্বার হইলো গিয়ে সেটা TR01K 3299। 3299 গাড়ির নাম্বারটা। গাড়ি দিতে আইসা গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়ি দিচ্ছে, গাড়ির লাগছে লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো পাল্টি দেখা করেছে। আমি গাড়ির ভিতরে আমরা 2 জন ছিলাম, তো আমরা গ্যাসের সিলিন্ডার লিক করেছি, তো গাড়িতে বাড়াইছিল লোক গাড়িটা বন্ধ করছি। প্রশ্ন হল রাতের বেলা শহরের নিরাপত্তা নিয়ে। কারণ পুলিশের তদন্ত শুরু করলেও কেন রাতের বেলা শহরের নাকা পয়েন্ট বলে সক্রিয় করা হচ্ছে না? অপরদিকে আগরতলা শহরে কেন পুলিশের নিয়মিত টহলদারি এবং মোড়ে মোড়ে পুলিশ TSR নিয়োজিত থাকছে না?
কয়েক বছর আগেও নিয়মিত পুলিশ দিয়ে আগরতলা শহরকে নিরাপদ রাখা হতো, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগরতলা শহরের প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনী রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন সিটি সেন্টার ও এর আশপাশ আইজিএম চৌমুহনী, কাঁসারিপট্টি, মঠ চৌমুহনী, কলেজ টিলা, ভিআইপি রোড দখল করে নেয় গুন্ডা মাফিয়া একাংশ এবং আগরতলা শহরের পরিবেশ পরিস্থিতি এতটাই আতঙ্কজনক করে তুলেছে যে রাতের বেলায় মহিলারা বা মেয়েরা কোনো কাজের সূত্রে বাড়ি ফিরতে ভাবতে হচ্ছে। কিছু লম্পট যুবকদের জন্য মানুষের জীবন হানি পর্যন্ত হতে পারে। পুলিশ যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে না পারে তাহলে মানুষের নিরাপত্তা দেবে কে? এ ধরনের পরিস্থিতির জন্য পুলিশ দায়িত্ব এড়াতে পারে না বলে মনে করছে আমজনতা। স্যান্দন টিভি। আগরতলা পুর নিগম 14 এবং 19 নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার বন মহোৎসব পালন করা হয়। এদিন উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাথে উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, 19 নং ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। উভয় কর্মসূচিতে অংশগ্রহণ করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মায়ের নামে একটি গাছের চারা রোপণ করার জন্য অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করা হয়, কিন্তু দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাবে সে সকল গাছের চারাগুলি নষ্ট হয়ে যায়। তাই প্রধানমন্ত্রী মায়ের নামে একটি গাছের চারা রোপণ করার জন্য বলেন এবং মায়ের ন্যায় গাছের চারাটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য বলেন। আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বন উৎসব, যেটা আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান বলি, সারা দেশের সঙ্গে সারা রাজ্যে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে, পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবাসীর কাছে আবেদন রেখেছিলেন যে বৃক্ষরোপণ করার জন্য, এবং একটি বৃক্ষ উনি বলেছেন যে মার নামে রাখার জন্য, রোপণ করার জন্য। উদ্দেশ্য একটাই হচ্ছে, আমরা যখন বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে বৃক্ষরোপণ করে থাকি, পরবর্তী সময় অনেক ক্ষেত্রে কিছুটা পরিচর্যার অভাবে সবগুলি গাছ হয়তো বেঁচে থাকে না। তো প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন, যদি আজকে যারা আমরা বৃক্ষরোপণ করেছি প্রত্যেকের মার নামে বৃক্ষটা আমরা যখন রোপণ করব, মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে 7 দিন ব্যাপী একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। এদিন বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে বিধায়ক দীপক মজুমদার বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য। গাছ লাগালে হবে না, গাছ লাগানোর পর গাছকে রক্ষা করতে হবে। আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি 4র্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আগরতলা শহরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ে 7 দিনব্যাপী গত 22 জুলাই থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। আজকে এখানে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে 6ষ্ঠতম দিন। আজকে বিভিন্ন কর্মসূচি, 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশান এবং বৃক্ষরোপণ, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম। গত বুধবারে রাজধানীর বনেদি স্কুল উমাকান্ত একাডেমি খবরের শীর্ষস্থান দখল করেছিল। তারপর শুক্রবার রাজ্যের ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটে ছাত্রকে মারধরের ঘটনা। আহত ছাত্রের নাম রাজু দেবনাথ। ঘটনার বিবরণী জানা যায়, শুক্রবার দুপুরে কোনো এক বিষয়কে ঘিরে 9ম শ্রেণীর ছাত্র রাজুকে মারধর করে। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ি নিয়ে আসে অপর এক ছাত্র। তারপর তাকে তার মা নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসার পর শনিবার সকালে রাজুর মা স্কুলে ছুটে যান। শিক্ষকরা জানায়, রবিবার স্কুলে অভিভাবকদের বৈঠক ডাকা হয়েছে। যারা এই ঘটনা সংঘটিত করেছে এবং যে আক্রান্ত হয়েছে তাদের অভিভাবকরা সেই বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করবেন এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে স্কুলে না ঘটে তার জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হবে। তবে প্রশ্ন হচ্ছে, স্কুলের মধ্যে নিরাপদ নয় কেন ছাত্রছাত্রীরা? একজন ছাত্র যখন বাড়িতে থাকে তখন সে তার মা বাবার দ্বারা সুরক্ষিত থাকে, কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পর তার সুরক্ষার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের উপর।
এ ধরনের ঘটনা যদি একের পর এক স্কুলে সংঘটিত হয় তাহলে অভিভাবকদের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে স্কুলের পরিবেশ। আমি স্কুলে গেছিলাম, অনুষ্ঠান আসলো স্কুলে, আমি আমার বন্ধুর লোক কথা বলতেছিলাম, একজন ছেলে বলতেছে কি তুইছে, আমি সিট পড়াবো হ্যাঁ আমি ক্লাসও গেছি গা, এরপর হ্যাঁ আমার কয়েকজন খোলা হয় না, এরপর গাছ ধরে এরপর মারছে। কবে হয়েছে ঘটনাটা? কালকে। কয়টার সময়? কালকে 3টা। কালকে তো আমার ছেলের স্কুলে পাঠাইছি, কোন স্কুলে? ক্লাস 12 স্কুল। আচ্ছা, স্কুলে পাঠানোর পরে বিকালবেলা আয়া কইতাছে মা আমার 17-18 জন ছাত্র মিলে আমার মারধর করছে। কি লেগা না আমি তো কোনো কিছু করছি না, আমার এক বন্ধুর সাথে কথা কইতাছি, আর ওই ছেলেটা গিয়ে আমার কইতাছে এইখানে পিটাইছে। আমার ছেলে খালি কইছে যে দাদা তোমার সাথে আমি পরে কথা বলি। এই কথা করার পরে সেই ছেলেটা গেছে ক্লাসে, আমার ছেলে বইয়া দিছে ক্লাসে। তারপরে 4-5 জনে মিলে এসেরা ক্লাসের মধ্যে থেকে টাইম না বাইরে নিয়ে এসেরা ইচ্ছা মতো মারধর করছে, মাথা মধ্যে ঘুষি দিচ্ছে, কোমরে লাঠি দিচ্ছে, জুতা দিয়ে মারছে। মারার পরে ক্লাস 11-এর ছাত্র একজনে স্কুটি দিয়ে এটা হাঁটতে আইতে পারতেছে না, হেরা স্কুটি দিয়ে বাড়িতে এনে দিয়ে গেছে। তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌর পরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামুড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামুড়া শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের 12টা বাজাচ্ছেন। বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানা প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই দহনের ফলে পণ্য, হাওয়া, গ্যাস সুস্থ পরিবেশের পক্ষে বিপজ্জনক। এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাতঃভ্রমণকারী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে নির্মল পরিবেশ নিরন্তরভাবে দূষিত হচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা, বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ, যেটা প্রত্যেকদিন আগুন দিয়ে জ্বালানো হয়। আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না, এতে পরিবেশের প্রতি প্রচণ্ডভাবে খারাপ প্রভাব পড়ে, কিন্তু ওনারা বারবারে এগুলো এড়িয়ে যাচ্ছেন। যারা সাফাই কর্মীরা আছেন ওনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রায় বলেছি, কিন্তু ওনারা এগুলোতে কোনো কর্ণপাত করেন না। তোমরা কি কইছিনি যে আগুন লাগাইতে নাকি পরিষ্কার করতে? না না, আগুন লাগানো। তুমি আগুনটা গেলে লাগাও। প্রয়াস থেকে কি কইছে বা গ্রিন সার্কেল থেকে কি কইছে যে তোমরা আগুন লাগাও? না না, তুমি আগুনটা গেলে লাগাইতেছো? ওই ফাতে প্লাস্টিক ফুটতেছে বেশিরভাগ। সিপাহীজলা জেলা পরিষদের 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বিজেপি দলের পক্ষ থেকে এই প্রার্থীকে জয়ী করানোর জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি মানুষের সাথে জনসম্পর্ক তৈরি করছে। ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে। ছোট বড় সভা, উঠান সভা, পথসভা, পদযাত্রা চলছে। লক্ষ্য একটাই, 2024 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পুনরায় সিপাহীজলা জেলা পরিষদ সহ সোনামুড়া মহকুমার 4টি ব্লক পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি বিজেপি দলের পক্ষে আনা যায়। একটা ভোটার ঘর থেকে বেরিয়ে এসছে, আমার সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছে এবং ভোট দেওয়ার জন্য তারা সর্বতভাবে প্রস্তুতি নিই। 100% জয় নিয়ে কোনো সংশয়ের কোনো কারণই নেই। মানুষ যেভাবে বেরিয়ে এসছে, যারা ভোটার ওরা প্রত্যেকেই বেরিয়ে এসছে, কাজে এখানে জয় নিয়ে কোনো সংশয়ের কোনো কারণই নেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।